সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এখন বাংলাদেশের মিডিয়াতে সবচেয়ে হট নিউজ যেটা, সেটা হচ্ছে যে সুইস ব্যাংকগুলোতে মানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে ২০২৫ সালে। ২০২৪ সালের তুলনায় এই আমানতের পরিমাণ ৪১% বেশি বেড়েছে। খুব অবাক করা একটি বিষয়। মানে সবাই এই প্রশ্ন করছে যে ২০২৪-এ জুলাই আগস্ট গণঅভ্যুত্থান হওয়ার পরে যে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন হয়ে গেল বাংলাদেশে, তারপরে কি করে এই ২০২৫ সালে এত বিপুল পরিমাণ আমানত বেড়ে যায় সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে। তো সেই প্রশ্নটাই আজকে আপনাদের তথ্য দিই যে ২০২৫ সালে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের যে আমানতের পরিমাণ সেটা ৮৩৪ মিলিয়ন সুইস ফ্রাঁর বেশি, যা বাংলাদেশি টাকায় ১২,৭০০ কোটি টাকার বেশি হয়ে থাকে। এর আগের বছরে মানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ৫৮৯ মিলিয়ন সুইস ফ্রাঁ। তো হঠাৎ করে এত বৃদ্ধি হওয়ার পেছনে কারণ শুধু তাই নয়, এখানে আরেকটু জানাই যে ২০২১ সালে ৮৭১ মিলিয়ন সুইস ফ্রাঁ ছিল বাংলাদেশিদের জমার পরিমাণ। তো তারপরে ২২ এবং ২৩ সালে বেশ খানিকটা কমে যায় এই আমানতের পরিমাণটা, এটা ১ মিলিয়ন সুইস ফ্রাঁর নিচে চলে আসে আর কি। এরপরে ২৪-এ বেড়ে যায়, যেটা বললাম যে ৫৮৯ মিলিয়ন সুইস ফ্রাঁ। ২৫-এ এসে তো এটা আরও অনেক বেড়ে গিয়েছে। তো এটা খুবই আসলে একটা অবাক করার বিষয় যে এই সময়ে এত বিপুল পরিমাণ সুইস ফ্রাঁ বাংলাদেশিদের কিভাবে জমা হলো। তো এখানে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আমাদের মাথায় যেই বিষয়টা ঘোরে সেটা হচ্ছে যে এটা বোধহয় পাচার করা টাকা। তবে এখন পর্যন্ত বিশেষজ্ঞরা বা বিশ্লেষকরা যা বলছেন যে এই যে সুইস ব্যাংকগুলোতে জমা হওয়া বাংলাদেশিদের যে অর্থ, এটা পুরোটাই যে পাচার করা টাকা এটা বলা যাবে না। এখানে যারা বিদেশি আছেন মানে বাংলাদেশি যারা প্রবাসে বসবাস করেন তাদের টাকা আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠানের টাকা থাকতে পারে এবং নানা ধরনের অর্থ আছে, যে সব টাকাই যে ওখানে পাচার হয়ে গিয়েছে। অন্তর্বর্তী সরকার যে শ্বেতপত্র প্রণয়ন করেছিল সেখানে বলা হয়েছিল যে আমাদের আগের যে ১৫-১৬ বছর সেখানে প্রায় $২৩৪ বিলিয়ন পাচার হয়েছে। তো তাহলে এত বড় একটা সরকার পরিবর্তন হয়ে গেল ২০২৪ সালে, তাহলে ২৫ সালে এত বেশি কেন হলো? তো এই উত্তর খুঁজতে হলে যেটা দেখতে হবে যে ২৪ সালে আমাদের যে অভ্যুত্থানটা হয়েছে সেটা আসলে অগাস্ট মাসে হয়েছিল। তো এর পরবর্তীতে ৫ আগস্টের পরে সরকার দায়িত্ব নিতে নিতে ৮ আগস্ট হয়ে গিয়েছে। তো এই যে সরকারের যে স্থিতিশীলতা, এটা আসতে কিন্তু বেশ সময় লেগেছে, সেটা আরও পরবর্তী প্রায় ৬ মাস লেগে গিয়েছিল। তো এই যে মাঝখানের একটা সময় যেখানে আসলে কোনো কিছু মনিটর করার সুযোগ ছিল না, তো অনেকে বলছেন যে এই সময়টাতে মানে বিগত যে ১৫-১৬ বছর যারা বিভিন্ন অনিয়মে জড়িয়েছেন, যারা নানাভাবে বৈধ অবৈধ উপায়ে যারা টাকা ইনকাম করেছেন, তারা এই সময়টাতে একটা বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে পাচার করে নিয়েছেন বলে তারা ধারণা করছেন। তো যেই কারণে দেখা যাচ্ছে যে ২৪ সালের তুলনায় ২৫ সালে এত বড় ধরনের একটি মানে জাম্প হয়েছে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত যারা অর্থ পাচার করেন তাদের নিজস্ব একটি ওয়ে আছে এবং সেই ওয়েটা তারা যে ব্যবহার করেন সেটা আসলে সরকার পরিবর্তনের উপর যে খুব বেশি ডিপেন্ড করে সেটা বলা যাবে না, যদি না বড় ধরনের সংস্কার বা ওই ধরনের একটি পরিবর্তন আসে। তো আমরা দেখেছি যে বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, কিন্তু তারপরে যে অন্তর্বর্তী সরকার এসেছিল সেই যে সিস্টেম যেটা যে সামগ্রিক যে সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু খুব বেশি পরিবর্তন আসেনি, যে কারণে হয়তো ওই সময়টায় যে যখন অস্থিতিশীলতা বেশি ছিল, মানে সরকার গঠন করার পর হয়তো ৬ মাস পরবর্তী এই সময় এই অর্থগুলো পাচার হয়ে থাকতে পারে বলে অনেকে ধারণা করছেন, যেই কারণে এই সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশে আমানতের পরিমাণ এই জিনিসটা আশা করা যায় যে আগামীতে অনেক বেশি কমে আসবে। বর্তমান সরকারও এই অর্থ পাচার নিয়ে খুব কনসার্ন। ইতিমধ্যেই আপনারা জানেন যে গভর্নর ঘোষণা দিয়েছেন যে তিনি আগে যে অর্থ পাচার হয়েছে সেই পাচার করা অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করছেন, যদিও এই অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়াটা অনেক বেশি দীর্ঘ, অনেক বেশি মানে আইনি বাধ্যবাধকতার ভিতরে অনেক বিষয় আছে, সেটা নিয়ে অবশ্যই একদিন আমরা আলোচনা করব যে পাচার করা অর্থ আসলে কতদিনে কিভাবে ফিরিয়ে আনা যায়। তো এখন শুধু এতটুকুই বলতে পারি যে বাংলাদেশের অর্থনীতিতে আমরা যারা এই জনগণ যারা নিজেদের পরিশ্রম করে সম্পদ উৎপাদন করি, সেই উৎপাদিত সম্পদের যে অংশটা দেশের বাইরে পাচার হয়ে যায়, যদি এটা বন্ধ করা না যায়, পুরোপুরি না হোক অন্তত 90% 95% যদি বন্ধ করা যায়, তাহলে বাংলাদেশে আসলে বিনিয়োগের জন্য যে অর্থ আমরা এখন খুঁজছি সেটার খুব বেশি যে সমস্যা হবে সেটা বলা যাবে না।
তো সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার কথাগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে।